হ্যালো এভরিওয়ান, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিপিএসসি ফুড এসআই এবং ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর। তোমরা যারা এই চ্যানেলের সঙ্গে নিয়মিত থাকো তারা অবশ্যই ভিডিওটা দেখো, লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছো তারা অবশ্যই এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে কোনো নতুন ভিডিও দিলে খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকে শুরু করি। জিকের যে প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন মুঘল সম্রাটকে প্রিন্স অফ গার্ডেন বলা হতো? খুব ভালো প্রশ্ন এটা। প্রিন্স অফ গার্ডেন কোন মুঘল সম্রাটকে বলা হতো? যার বাংলা মানে হচ্ছে বাগানের যুবরাজ, কাকে বলা হতো, কোন মুঘল সম্রাটকে? এর উত্তরটা হয়ে যাবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরকে বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন মুঘল শাসক সর্বপ্রথম কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন? খুব ভালো প্রশ্ন। কোন মুঘল শাসক সর্বপ্রথম কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন? এর উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, এবার বলি উনি মুঘল সম্রাট ছিলেন না, সুলতান হবে। কোন সুলতান শাসক হতো? মুঘল শাসক হয়ে গেছে কোনো কারণে। উনি দিল্লির সুলতানি শাসক ছিলেন একজন। উনি প্রথম কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? আমরা সকলে কম বেশি জানি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে বা 26 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং লোদি বংশের শেষ সম্রাট বা রাজা শাসক ইব্রাহিম লোদির মধ্যে, তাই তো? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। বলছে সুলতান জয়নুল আবেদিন ভারতবর্ষের কোন অঞ্চলে শাসন করতেন? খুব ভালো প্রশ্ন এটা। সুলতান জয়নুল আবেদিন ভারতের কোন অঞ্চল শাসন করত? এর উত্তর হয়ে যাবে কাশ্মীরের শাসক ছিলেন জয়নুল আবেদিন। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দিল্লির কোন সুলতান আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন? খুব ভালো প্রশ্ন। দিল্লির কোন সুলতান আগ্রা শহরের প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হয়ে যাবে কোন শাসক? না, এর উত্তর হয়ে যাবে সেকেন্দার লোধি। সিকেন্দার লোধি উনি দিল্লির সুলতান ছিলেন এবং উনি আগ্রা শহরে প্রতিষ্ঠা করেন, সিকেন্দার লোধি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সামরিক বিভাগ দিওয়ান ই আরজ কে তৈরি করেন? সামরিক বিভাগ দিওয়ান-ই-আরজ কে তৈরি করেন? না, এর উত্তরটা হয়ে যাবে বলবন। বলবন সামরিক বিভাগের দিওয়ান-ই-আরজ। এটা একটা ভাগ সামরিক বিভাগের, উনি তৈরি করেছিলেন দিওয়ান-ই-আরজ। এটা একটু মার্ক করে নেবে, খুব ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হতো? বা ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? উত্তর হয়ে যাবে আমির খসরু ভারত তোতা পাখি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তৈমুর লং কবে ভারত আক্রমণ করে? খুব ভালো প্রশ্ন এটা। তৈমুর লং কবে ভারত আক্রমণ করে? এর উত্তর হয়ে যাবে তুগলুক আমলে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলে দিল্লির কোন সুলতান সেকেন্দার ই সানি উপাধি গ্রহণ করেছিলেন? দিল্লির কোন সুলতান সিকেন্দার ই সানি উপাধি গ্রহণ করেছিলেন? সিকেন্দার ই সানি এই উপাধিটা কি গ্রহণ করেছিলেন? খুব ভালো প্রশ্ন, এটা মার্ক করে নেবে। এটা উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। সিকেন্দার ই সানি এই উপাধি গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন দেখে কি আছে। বলছে দিল্লির কোন সুলতান ইকতা প্রথা চালু করেন? দিল্লির কোন সুলতান ইকতা প্রথা চালু করেন? এর উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ ইকতা প্রথা চালু করেন। প্রশ্নগুলো তোমরা একটু নোট করে নেবে খাতায়, তোমাদের পড়তে খুব সুবিধা হবে। আর এই ভিডিওটা শেষে একটা লাইক অবশ্যই করে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে দিল্লির কোন সুলতান 24 রকমের কর বাতিল করেছিল? দিল্লির কোন সুলতান 24 রকমের কর বাতিল করে? এর উত্তর হয়ে যাবে
ফিরোজ শাহ তুগলুক। হ্যাঁ, ফিরোজ শাহ তুগলুক দিল্লির সুলতান, উনি 24 রকমের ট্যাক্স কর বাতিল করেন। পরবর্তী প্রশ্ন, কোন শাসক দিল্লি শহরের ভিত্তি তৈরি করেন? মানে দিল্লি শহর তৈরির পিছনে কোন শাসকের অবদান ছিল অপরিসীম? এই উত্তর হয়ে যাবে, খুব ভালো প্রশ্ন, মার্ক করে নাও, অনঙ্গ পাল। হ্যাঁ, অনঙ্গ পাল উনি দিল্লি শহরের ভিত্তি তৈরি করেন, বলা যেতে পারে দিল্লি শহর উনি তৈরি করেছিলেন। পরবর্তী দেখো, উত্তর কিন্তু অনঙ্গ পাল। হ্যাঁ, ওইটা তোমরা একটু মার্ক করে নেবে, খুব ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে শুরু হয়েছিল? বঙ্গভঙ্গ আন্দোলন বা স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কে দোকানি মুদ্রা চালু করে? হ্যাঁ, দোকানি মুদ্রা বা কুল সুলতান দোকানি মুদ্রা চালু করে, এর উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। হ্যাঁ, মোহাম্মদ বিন তুগলক উনি দোকানি মুদ্রা চালু করেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে, টাইমস অফ ইন্ডিয়া কবে থেকে প্রকাশিত হয়? বা টাইমস অফ ইন্ডিয়া এই সংবাদপত্রটি প্রথম কবে প্রকাশ পায়? এর উত্তর কিন্তু হয়ে যাবে 1861 সাল থেকে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ হতে শুরু করে। 1861। খুব ভালো প্রশ্ন এগুলো, তোমরা মার্ক করে নেবে। তোমাদের WBPSC ফুড এসআই এবং WBPSC ক্লার্কশিপের জন্য খুবই এগুলো গুরুত্বপূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো, বলছে স্থানীয় স্থানীয় স্বশাসন আইন কে পাস করেন? স্থানীয় স্বশাসন আইন কে পাস করেন? এর উত্তর কিন্তু হয়ে যাবে লর্ড রিপন। লর্ড রিপন উনি স্থানীয় স্বশাসন আইন পাস করেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলছে আলাই দরওয়াজা। আলাই দরওয়াজা কে নির্মাণ করেন? খুব ভালো প্রশ্ন। আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। হ্যাঁ, আলাই দরওয়াজা নির্মাণ করেন আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। হ্যাঁ, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? না, হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। দেখি এরপরে কি প্রশ্ন আছে, বলছে শ্রী চৈতন্য কার সমসাময়িক ছিলেন? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা নতুন ধরনের প্রশ্ন। শ্রী চৈতন্য কার সমসাময়িক ছিলেন? উত্তর হয়ে যাবে আলাউদ্দিন হোসেন শাহ। হ্যাঁ, হোসেন শাহের সমসাময়িক ছিলেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তারপর দেখো, ইবন বতুতা কার সময় ভারতে আসেন? এই প্রশ্নটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, হয়তো আমার মনে পড়ছে যতদূর। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন। হ্যাঁ, ইবন বতুতা কার সময়ে ভারত এসেছেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। তার লেখা তহকিকি হিন্দ, না ওটা আলবানির লেখা, আলবানির লেখা তহকিকি হিন্দ, আলবানির লেখা। তবে দেখো, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? না, মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর। উনি আলাউদ্দিন খলজিকে দক্ষিণ ভারতে রাজ্য জয়ের ব্যাপারে অনেকটা সাহায্য করেছিলেন মালিক কাফুর, এবং খুবই বিশ্বস্ত একজন সেনাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ কোনটি ছিল? এই প্রশ্নটা তোমরা একটু মার্ক করে নেবে, এটা নতুন ধরনের প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ ছিল কোনটি? এর উত্তর হয়ে যাবে সঙ্গম। হ্যাঁ, সঙ্গম ছিল বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশ। এই অবশ্যই মার্ক করে নেবে প্রশ্নটা। পরবর্তী দেখো, বলছে মধ্যযুগীয় ভারতে খানকা। হ্যাঁ, এটা যারা মুসলিম আমার ছাত্রছাত্রীরা আছো তারা অবশ্যই এই টার্মটা শব্দটার সঙ্গে পরিচিত, খানকা। মধ্যযুগীয় ভারতে খানকা কি ছিল? খানকা হচ্ছে কি না, খানকা হচ্ছে সুফি মাজার। হ্যাঁ, মাজার, সুফি মাজার, সেটাকে বলা হয় খানকা। এটা বর্তমানে খানকা এখনও রয়েছে, কম সব গ্রামে কিছু না আছে মুসলিম বসতির মধ্যে। তারপর দেখো, কার রাজত্বকালে মুঘল চিত্রকলা চরম বিকাশ ঘটে? খুব ভালো প্রশ্ন, এটাও মার্ক করে নেবে একটু। কার রাজত্বকালে মুঘল চিত্রকলা চরম বিকাশ ঘটে? তোমাদের কিন্তু পরীক্ষাতে অনেকবারই প্রশ্নটা এসেছে। হ্যাঁ, এটা হয়ে যাবে জাহাঙ্গীরের আমলে মুঘল চিত্রকলা চরম বিকাশ ঘটে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, বলছে কোন মুঘল সম্রাটকে বা কোন শাসককে জিন্দাপীর বলে ডাকা হতো বা জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট আওরঙ্গজেব। হ্যাঁ, আওরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো।
খুব ভালো প্রশ্ন এগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, হচ্ছে কন্ট্যুর। কন্ট্যুর কোথায় সবচেয়ে ভালো ব্যবহার হয়? কন্ট্যুর কোথায় সবচেয়ে ভালো ব্যবহার হয়? এর উত্তর হবে বড় মাপের মানচিত্রতে কন্ট্যুর ব্যবহার করা হয়। হ্যাঁ, কন্ট্যুর, এটা বাংলা আমি পেলাম না, তাই ইংলিশে লিখে দিয়েছি, উচ্চারণটা লিখে দিয়েছি। কন্ট্যুর কোথায় সবচেয়ে ভালো ব্যবহার হয়? উত্তর হবে বড় মাপের মানচিত্রে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ফুল ফল এবং সবজি চাষকে কি বলা হয়? ফুল ফল এবং সবজি চাষকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে হর্টিকালচার। হ্যাঁ, হর্টিকালচার হলো ফুল ফল এবং সবজি চাষকে বলা হয় হর্টিকালচার। পরবর্তী প্রশ্ন হচ্ছে কে প্রথম মানচিত্র তৈরি করেছিলেন? এটা কিন্তু নতুন প্রশ্ন, তোমরা অবশ্যই এটা নোট করে নেবে, এটাকে একটা মার্ক করে নেবে। কে প্রথম মানচিত্র তৈরি করেছিলেন? উত্তর হয়ে যাবে অ্যানাক্সিমেন্ডার। হ্যাঁ, অ্যানাক্সিমেন্ডার উনি প্রথম মানচিত্র তৈরি করেছিলেন, অ্যানাক্সিমেন্ডার। পরবর্তী প্রশ্ন, আবার বলবো, যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা শেষে লাইক করবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। হ্যাঁ, একটু শেয়ার অপশানে গিয়ে শেয়ার করে দেবে। তারপরে দেখো, জাতীয় উদ্যানকে উদ্যানকে কি বলা হয়? খুব ভালো প্রশ্ন। জাতীয় উদ্যানকে কি বলা হয়? এটা হয়ে যাবে ইন সিটু বা স্বাভাবিক বাসস্থান। তাহলে আমরা বুঝতে পারলাম যে ন্যাচারাল যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক স্থান। সেটাকে বলা ইন সিটু। জাতীয় উদ্যানকে বলা হয় ইন সিটু বা স্বাভাবিক স্থান। পরবর্তী প্রশ্ন দেখো, বৃক্ষহীন তৃণভূমিকে কি বলা হয়? বৃক্ষহীন তৃণভূমিকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে যে বৃক্ষহীন তৃণভূমি অঞ্চল হচ্ছে স্টেপস নামে পরিচিত। হ্যাঁ, বৃক্ষহীন তৃণভূমি স্টেপস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলছে একটি অ্যাসিড মাটির আনুমানিক পিএইচ মান কত? খুব ভালো প্রশ্ন। একটি অ্যাসিড মাটির আনুমানিক পিএইচের মান কত? প্রায় 4। হ্যাঁ, প্রায় 4 হচ্ছে একটা অ্যাসিড মাটির পিএইচ মান। ওদের মাটি থেকে আর প্রশ্ন আসে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা দুটো করে মাটি চ্যাপ্টার থেকে প্রশ্ন টাচ করে গেছি। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখো এবং সেগুলো নোট করে নাও, তোমাদের পড়তে সুবিধা হবে। পরবর্তী দেখো, যে মাটির প্রোফাইলের যে এ এবং বি স্তরকে যৌথভাবে কী বলা হয়? মাটির প্রোফাইলের এ বি স্তরকে যৌথভাবে কী বলা হয়? এর উত্তর হয়ে যাবে সোলাম। সোলাম। মাটি প্রোফাইলের এ এবং বি স্তরকে যৌথভাবে কী বলা হয়? উত্তর হয়ে যাবে সোলাম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে কোন দেশের দ্রাঘিমাংশের মান ভারতের সাথে মেলে? কোন দেশের দ্রাঘিমাংশের মান ভারতের সাথে মেলে? উত্তর হয়ে যাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দেশের দ্রাঘিমাংশের মান ভারতের সাথে মেলে। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে, যে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলের সবচেয়ে সাধারণ স্থানীয় বায়ু কোনটি? ভূমধ্যসাগরীয় অঞ্চলের সাধারণ স্থানীয় বায়ু হচ্ছে কোনটি? এর উত্তর হয়ে যাবে সিরক্কো। সিরক্কো, এটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখা যায়। তোমাদের এরকম পড়তে পারে সিরক্কো জলবায়ু বা সিরক্কো বাতাস কোথায় দেখা যায়? উত্তর হয়ে যাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। পরবর্তী প্রশ্ন দেখো, ওই যে গ্র্যান্ড স্কেলে মহাবিশ্বের অধ্যয়নকে কি বলা হয়? ওইটা হচ্ছে কসমোলজি। গ্র্যান্ড স্কেলে মহাবিশ্বের অধ্যয়নকে বলা হয় কসমোলজি। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, একটু মার্ক করে নেবে। সবচেয়ে বেশি কয়লা রপ্তানিকারক দেশ কোনটি? সবচেয়ে বেশি কয়লা রপ্তানিকারক দেশ কোনটি? এর উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে সবচেয়ে বেশি কয়লা রপ্তানিকারক দেশ। তো দেখো, রাইস কালচারকে কি বলা হয়? রাইস কালচারকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে হো কালচার। তাহলে হো কালচার কিসের সাথে যুক্ত? উত্তর হয়ে যাবে রাইসের সাথে। হ্যাঁ, রাইস কালচারকে কি বলা হয়? উত্তর হবে হো কালচার, HOE, হো। এটা মার্ক করে নেবে। রাগি অন্য কি নামে পরিচিত? ডাবল হয়ে গেছে। রাগি কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে বুকহুইপ। BUCK WHE, হুইট। বুকহুইপ বা বুকহুইট। BUCK হুইট, রাগি এই নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সিকিম রাজ্য কবে সৃষ্টি হয়? সিকিম রাজ্য কবে সৃষ্টি হয়? উত্তর হয়ে যাবে সিকিম রাজ্য কবে সৃষ্টি হয়? উত্তর হয়ে যাবে 1975 সালে। হ্যাঁ, সিকিম রাজ্য কবে সৃষ্টি হয়? উত্তর হয়ে যাবে 1975 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম তেল পাইপলাইন কি? ভারতের দীর্ঘতম তেল পাইপলাইন হচ্ছে
গুজরাটের মুন্ডরা। হ্যাঁ, গুজরাটের মুন্ডরা হচ্ছে ভারতের দীর্ঘতম তেল পাইপলাইন। খুব ভালো প্রশ্ন, এগুলো নতুন ধরনের প্রশ্ন, হয়তো সবার কাছে, তোমরা একটা মার্ক করে নেবে প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের কোন অংশ খনিজ সম্পদে সবচেয়ে বেশি সমৃদ্ধ? ভারতের কোন অংশ খনিজ সম্পদে সবচেয়ে বেশি সমৃদ্ধ? উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। হ্যাঁ, ভারতের কোন অংশ খনিজ সম্পদে সবচেয়ে বেশি সমৃদ্ধ? উত্তর হয়ে যাবে উত্তর পূর্ব উপদ্বীপের মালভূমি অঞ্চল। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের প্রধান কার্যালয় কোথায়? ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের প্রধান কার্যালয় কোথায়? এর উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশে নয়ডা। হ্যাঁ, উত্তরপ্রদেশে নয়ডাতে ভারতের অভ্যন্তরীণ জলপথ, হ্যাঁ, এর যে প্রধান হেড অফিস এটা রয়েছে উত্তরপ্রদেশের নয়ডাতে। পরবর্তী প্রশ্ন বলছে কোন রাজ্যে নদীর দীর্ঘতম নৌদৈর্ঘ্য রয়েছে? হ্যাঁ, নৌদৈর্ঘ্য কোন রাজ্যে নদীর দীর্ঘতম নৌদৈর্ঘ্য রয়েছে? উত্তর হয়ে যাবে আসাম। কোন রাজ্য বলেছে? আসাম। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে কোন রাজ্যে রেলের সর্বাধিক নেটওয়ার্ক রয়েছে? কোন রাজ্যে রেলের সর্বাধিক নেটওয়ার্ক রয়েছে? এর উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে রেলের সর্বাধিক নেটওয়ার্ক রয়েছে। পরবর্তী প্রশ্ন কি আছে, বলে শিবালিকের গড় উচ্চতা কত? শিবালিক পর্বতের গড় উচ্চতা উত্তর হয়ে যাবে 600 থেকে 1500 মিটার পর্যন্ত। হ্যাঁ, শিবালিক পর্বতের গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, হিমালয়ের পূর্ব পশ্চিমে বিস্তার কত? হিমালয়ের পূর্ব পশ্চিমে বিস্তার কত? উত্তর হয়ে যাবে 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার হচ্ছে হিমালয়ের পূর্ব পশ্চিমের বিস্তার। পরবর্তী প্রশ্ন দেখে নেব, ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ কাদের মধ্যে অবস্থিত? তোমরা অবশ্যই এই প্রশ্নটাকে একটু মার্ক করবে। ডানকান প্যাসেজ হবে দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্যাসেজ। তাহলে বোঝা গেল দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামানের মাঝে রয়েছে ডানকান প্যাসেজ। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি? এর উত্তরটা অনেকেই জানা আছে। এর উত্তর হচ্ছে সম্বর হ্রদ। সম্বর হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। তারপরে দেখো কি আছে প্রশ্ন, বলছে লাদং বা লাডাং, লাদং বা লাডাং কোন দেশে নাড়াচাড়া বা শিফটিং চাষ? এটা আমি নাড়াচাড়াটা তোমরা বুঝতে পারবে না বলে ইংরেজিটা পাশে লিখে দিয়েছি শিফটিং। তাহলে লাডাং বা লাদং কোন দেশে নাড়াচাড়া বা শিফটিং চাষ? এর উত্তর হয়ে যাবে মালয়েশিয়া। মালয়েশিয়ার যে চাষ লাদং, এটা মালয়েশিয়া চাষবাসের সঙ্গে শিফটিং চাষের সঙ্গে যুক্ত হচ্ছে লাদং। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বলছে কেরালার উপহ্রদ এবং ব্যাকওয়াটার কি নামে পরিচিত? খুব ভালো প্রশ্ন এবং সহজ উত্তর। বলছে কেরালার উপহ্রদ এবং ব্যাকওয়াটার কি নামে পরিচিত? উত্তর হবে কয়াল। কয়াল, কয়াল নামে পরিচিত। কেরালার উপহ্রদ এবং ব্যাকওয়াটার কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে কয়াল। আমরা ম্যাপ পয়েন্টিং যখন 90 করেছি তখন এর কয়েল শব্দটা খুব আমরা মার্ক করেছি। তবে দেখো বলছে রাজ্যসভা কোন বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে পারে? রাজ্যসভা কোন বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে পারে? এর উত্তর কিন্তু হয়ে যাবে একটি নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করতে, তৈরি করতে পারে। রাজ্যসভা দ্রুত কোন বিষয়ে উদ্যোগ নিতে পারে? উত্তর হয়ে যাবে একটা নতুন সর্বভারতীয় পরিষেবা তৈরি করতে পারে রাজ্যসভা। পরবর্তী দেখে নিই প্রশ্ন, বলছে 1919 সালে ভারত সরকারের যে আইন সেটা কী নামে পরিচিত? এটা খুব ভালো, এটা মার্ক করে নেবে। 1919 সালের ভারত সরকারের যে আইন সেটা কী নামে পরিচিত? উত্তর হয়ে যাবে মন্টেগু চেমসফোর্ড আইন 1919। মন্টেগু চেমসফোর্ড আইনের অপর নাম হচ্ছে ভারত সরকার আইন 1919 বা 1919 সালে ভারত সরকার আইনের অপর নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন 1919 সালের। হ্যাঁ, বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে এটা আছে? উত্তর হয়ে যাবে 359 নম্বর ধারা অনুযায়ী। 359 নম্বর ধারা অনুযায়ী ভারতের মৌলিক অধিকার কিন্তু স্থগিত করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অনুচ্ছেদটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত হয়েছিল? নিচের কোন অনুচ্ছেদটি 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে
43-এর এ, 48-এর এ এবং 39-এর এ। 43-এর এ, 48-এর এ এবং 39-এর এ। আচ্ছা, তারপরে হচ্ছে 39 না, এটা 49-এর হবে। তবে অনুচ্ছেদের বলছে, অনুচ্ছেদের অধীনে অভ্যন্তরীণ গোলযোগের কারণে জরুরি অবস্থা প্রথম 352 নম্বর অনুচ্ছেদ জারি হয়েছিল। দাদা কত সালে? উত্তর হয়ে যাবে 1975 সালে। ন্যাশনাল এমার্জেন্সি যেটাকে বলা হচ্ছে, যে দেশের আভ্যন্তরীণ গোলযোগের কারণে 365 নম্বর যে ন্যাশনাল এমার্জেন্সি, সেটা জারি হয়েছিল 1975 সালে। পরবর্তী প্রশ্ন বলছে, মন্ত্রীদের বেতন ভাতা নির্ধারিত হয় কার দ্বারা? খুব ভালো প্রশ্ন। মন্ত্রীদের বেতন ভাতা নির্ধারিত হয় কার দ্বারা? উত্তর হয়ে যাবে পার্লামেন্ট। হ্যাঁ, পার্লামেন্ট বা আইন দ্বারা সংসদের। হ্যাঁ, এটা হচ্ছে পার্লামেন্ট। তোমরা জেনে নাও, পার্লামেন্টের দ্বারা মন্ত্রীদের বেতন ভাতা নির্ধারিত হয়। পরবর্তী প্রশ্ন, অ্যাডভোকেট জেনারেল রাষ্ট্র কর্তৃক কার দ্বারা নিযুক্ত হন? অ্যাডভোকেট, কোনো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়? উত্তর হয়ে যাবে রাজ্যপাল বা গভর্নর। হ্যাঁ, গভর্নর বা রাজ্যপালের দ্বারা একটা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। বলছে সমবর্তী তালিকা। সমবর্তী তালিকার ইংরেজি মানে হচ্ছে কনকারেন্ট লিস্ট। হ্যাঁ, কনকারেন্ট লিস্ট বা সমবর্তী তালিকার ধারণা আমরা সংবিধান থেকে, যে কোন দেশের সংবিধান থেকে নিয়েছি, এর উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আমরা কনকারেন্ট লিস্ট বা সমবর্তী তালিকাটাকে নিয়েছি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। বলছে কোন আইনের বলে জোনাল কাউন্সিলগুলো গঠন করা হয়? কোন আইনের বলে জোনাল কাউন্সিল গঠন করা হয়? এর উত্তর কিন্তু হয়ে যাবে 1956 সালের সংগঠন আইন। হ্যাঁ, 1956 সালের যে আইন, সে আইনের অনুযায়ী জোনাল কাউন্সিলগুলো গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন বলছে, ফৌজদারি বিষয়ে একটি জেলা সর্বোচ্চ আদালত কোনটি? ফৌজদারি বিষয় বা ক্রিমিনাল, ফৌজদারি মানে হচ্ছে ক্রিমিনাল, ক্রিমিনাল বিষয়ে একটা জেলা সর্বোচ্চ আদালত হচ্ছে কোনটা? দায়রা জজ আদালত। দায়রা জজ আদালত, এটা হচ্ছে একটা ক্রিমিনাল বিষয়ে এখানে বিচার বিবেচনা করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বোচ্চ? খুব ভালো প্রশ্ন। কোন তরঙ্গের কম্পাঙ্ক সর্বোচ্চ বা সবচেয়ে বেশি? এর উত্তর হয়ে যাবে গামা রশ্মি। হ্যাঁ, গামা রশ্মি বা গামা রশ্মির এই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সর্বোচ্চ, কম্পাঙ্ক সর্বোচ্চ। তারপরে প্রশ্ন, প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন কে আবিষ্কার করেন? এর উত্তর হয়ে যাবে গোল্ডস্টেইন। গোল্ডস্টেইন প্রোটন আবিষ্কার করেন। গোল্ডস্টেইনটা মার্ক করে নেবে, খুব ভালো প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ট্রান্সফরমারে কোন পরিমাণ স্থির থাকে? হ্যাঁ, ট্রান্সফরমারে কোন পরিমাণ স্থির থাকে? উত্তর হচ্ছে পাওয়ার। পাওয়ার মানে শক্তি। তো প্রশ্ন হচ্ছে, রেকটিফায়ার কোথায় ব্যবহার করা হয়? রেকটিফায়ার কোথায় ব্যবহার করা হয়ে যায়? উত্তর হয়ে যাবে এসিকে ডিসিতে রূপান্তরিত করতে। হ্যাঁ, এসিকে ডিসিতে রূপান্তরিত করতে রেকটিফায়ার ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, স্থায়ী চুম্বক কী দিয়ে তৈরি করা হয়? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, স্থায়ী চুম্বক, আমরা চুম্বকের এই চ্যাপ্টারটা প্রথম যখন পড়ি তখন আমরা হয়তো এই প্রশ্নটা পড়েছি, এখন হয়তো সবাই ভুলে গেছি। বলছে স্থায়ী চুম্বক কী দিয়ে তৈরি করা হয়? স্থায়ী চুম্বক ইস্পাত, স্টিল, স্টিল বা ইস্পাত দিয়ে তৈরি করা হয়। তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো, নিয়মিত আমার ভিডিওগুলো দেখো, তো অবশ্যই চ্যানেলটাকে চ্যানেলটাকে ভিডিও শেষে একটা লাইক করবে এবং এই চ্যানেলের ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর যারা নতুন, অবশ্যই আমার ভিডিওটা দেখছো, তারা এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তারপরে দেখো, যে কোনো বস্তুর গতি শব্দের চেয়ে বেশি হলে তাকে কি বলে হয়? যে কোনো বস্তুর গতি যদি শব্দের থেকেও বেশি হয় তখন তাকে বলা হয় সুপারসনিক। সুপারসনিক বলা হয়, সুপারসনিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলছে পৃথিবীর চুম্বকত্বের তত্ত্ব কে দিয়েছিলেন? পৃথিবীর চুম্বকত্বের তত্ত্ব কে দিয়েছিলেন? খুব ভালো প্রশ্ন। এর উত্তর হয়ে যাবে গিলবার্ট। হ্যাঁ, গিলবার্ট, উনি পৃথিবীর চুম্বকত্বের তত্ত্বের কথা প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপাসিটেন্সের একক কী? ক্যাপাসিটেন্সের একক হয়ে যাচ্ছে ফ্যারাডে বা ফ্যারাড। হ্যাঁ, ফ্যারাডে বা ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের একক। পরবর্তী দেখো, বলছে চার্জের ভিতরে সংরক্ষণ করা যেতে পারে কীভাবে? চার্জ ভিতরে সংরক্ষণ করা যেতে পারে কীভাবে? উত্তর হবে
ক্যাপাসিটারের মাধ্যমে, ক্যাপাসিটারের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কী আছে। বলছে রেয়ার ভিউ ফাউন্ডার হিসাবে কোন আয়না ব্যবহার করা হয়? রেয়ার ভিউ ফাউন্ডার হিসাবে কোন আয়না ব্যবহার করা যায়? উত্তর হবে উত্তল। হচ্ছে উত্তল, উত্তল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বলছে পরিপাক এবং শ্বাস প্রশ্বাসের প্যাসেজগুলো কার মধ্যে দিয়ে অতিক্রম করে? পরিপাক এবং শ্বাস প্রশ্বাসের প্যাসেজগুলো কার মধ্যে দিয়ে অতিক্রম করে? উত্তর হয়ে যাবে গলবিলের মাধ্যমে, গলবিলের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে কিছু গাছ তাদের জীবনে একবার ফুল ফোটে দিয়ে তারা মারা যায়, এদেরকে কী ধরনের গাছ বলে? উত্তর হবে এক ফসলি বা মনো 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 কার্পিক, মনোকার্পিক। তাহলে কিছু গাছ তাদের জীবনে একবার ফুল ফুটে মারা যায়, এদেরকে কী বলা হয়? এদের একফসলি বা মনোকার্পিক বলা হয়। তবে দেখো পোকামাকড় দ্বারা যে পরাগায়ন তাকে কি বলে? এক কথায় কি বলে? পোকামাকড়ের দ্বারা যে পরাগায়ন তাকে বলা হয় পরাগ সংযোগ, পরাগ সংযোগ বা ইন্টোমোফিলি। হ্যাঁ, ইন্টোমোফিলি। তোমরা এই ইংলিশ টার্মটার সঙ্গে কিছু পরিচয় হবে, অল্প বিস্তর সুবিধা হবে। ইন্টোমোফিলি এটা হচ্ছে পোকামাকড় দ্বারা পরাগায়ন বা বাংলায় যাকে বলে পরাগ সংযোগ। তবে দেখো ব্যথা উপশমের জন্য ব্যবহৃত যে ওষুধ তাকে কি বলা হয়? উত্তর হবে ব্যথানাশক। ব্যথানাশক। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। সেপ্টিসেমিয়া কি? খুব ভালো প্রশ্ন। সেপ্টিসেমিয়া কি? এর বাংলা আমি খুঁজে পাইনি, এর উত্তরও কিন্তু পেয়েছি। উত্তর হচ্ছে রক্ত বিষাক্তকরণ। তাহলে সেপ্টিসেমিয়া কি? উত্তর হচ্ছে রক্ত বিষাক্তকরণ হচ্ছে সেপ্টিসেমিয়া। তারপরে প্রশ্ন দেখো। বলছে তুলার তন্তু কি দিয়ে তৈরি হয়? তুলার তন্তু কি দিয়ে তৈরি হয়? উত্তর হয়ে যাবে সেলুলোজ, তাই তো? সেলুলোজ, সেলুলোজের দ্বারা তৈরি হয়। তুলার তন্তু কি দিয়ে তৈরি হয়? উত্তর হয়ে যাবে সেলুলোজ। পরবর্তী প্রশ্ন দেখো যে কোন পোকাটিকে বাঘ মশা নামে পরিচিত? কোন পোকাটি টাইগার মসকিটো নামে পরিচিত? উত্তর হয়ে যাবে এডিস মশা, এডিস মশা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। সবচেয়ে ছোট লালা গ্রন্থি কোনটি? সবচেয়ে ছোট লালা গ্রন্থি কোনটি? এর উত্তর হয়ে যাবে সাবলিঙ্গুয়াল। হ্যাঁ, সাবলিঙ্গুয়াল। এর বাংলায় পড়তে পারিনি। সাবলিঙ্গুয়াল এটা হচ্ছে সবচেয়ে ছোট লালা গ্রন্থি। তোমরা একটু দেখে নেবে সাবলিঙ্গুয়াল মানেটা কি। পরবর্তী দেখো বলছে কোথায় রেনিন হরমোন তৈরি হয়? খুব ভালো প্রশ্ন। কোথায় রেনিন হরমোন তৈরি হয়? হ্যাঁ, এটা হচ্ছে কিডনিতে। রেনিন হরমোন তৈরি হয় কিডনিতে। পরবর্তী প্রশ্ন SO2 দূষণের SO2 দূষণের সেরা জৈব নির্দেশক কোনটি? SO2 দূষণের সেরা জৈব নির্দেশক কোনটি? উত্তর হয়ে যাবে লাইকেন। লাইকেন হচ্ছে SO2 দূষণের সেরা জৈব নির্দেশক। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তারা ভিডিও শেষে একটা লাইক আর ভিডিওটাকে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তারা এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে এবং দেখার পর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবে।